বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ এবং কিছু ভিন্ন ধারার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরাপাতার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। বাংলা সাহিত্যে এক বিশাল বটবৃক্ষের মতো বিরাজমান রবীন্দ্র রচনা, তার ব্যাপ্তি সমগ্র বিশ্ব জুড়ে। তিনি ছিলেন একজন বহুমুখী বিদ্বান, এশিয়ার প্রথম নোবেল বিজয়ী তিনি। তার লেখা বিভিন্ন ধারা, বৈশ্বিক বিষয় বিশ্বজুড়ে বিস্তৃত ছিল, আছে এবং থাকবে। তার রচনা আজও প্রাসঙ্গিক এবং রচনার এত বছর পরেও তা বারবার আন্দোলিত করেছে আমাদের মনকে। শুনুন আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা কাবুলিওয়ালা। মুখ্য ভূমিকায় রহমত অর্থাৎ কাবুলিওয়ালা এবং মিনি। গল্পের সূত্রধার আমি বিজয়। শুরু হচ্ছে কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করেই ভাষা শিক্ষা করতে সে কেবল 1 বছর ব্যয় করেছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা পারি না। মিনি চুপ করে থাকলে এমনি অস্বাভাবিক দেখতে হয় সে, আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা কিছু উৎসাহের সঙ্গেই চলে। সকালবেলায় আমার নভেলের ৭ম পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল। বাবা, রামদয়াল দারোয়ান কাককে কাউয়া বলছিল, সে কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞানদান করতে প্রবৃত্ত হওয়ার আগেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশেতে সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মাগো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবল বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসলো, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম শ্যালিকা। মুখে বললাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা কর গিয়ে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আমার ৭ম পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছে। আমার ঘর পথের ধারেই। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জালনার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়ে যেতেছিল। তাকে দেখে আমার কন্যারত্নের কিরূপ ভাবের উদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। আমি ভাবলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে, আমার ৭ম পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হেসে মুখ ফিরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তানও পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান
রুশ ইংরাজ নিয়ে সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চালাতে লাগলো। অবশেষে উঠে যাবার সময় সে জিজ্ঞাসা করলো, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙিয়ে দেবার অভিপ্রায় তাকে অন্তঃপুর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ চোখ রেখে দাঁড়িয়ে রইল। কাবুলিওয়ালা ঝুলির মধ্যে থেকে কিশমিশ খোবানি বের করে তাকে দিতে গেল। সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে ঘেঁষে দাঁড়ালো। প্রথম পরিচয়টা এমনি করেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্যই বাড়ি থেকে বাইরে বের হচ্ছি, এমন সময় দেখি আমার মেয়েটি তার দরজার সামনে বেঞ্চির ওপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পদতলে বসে সহাস্য মুখে তা শুনছে এবং মধ্যে মধ্যেই প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলা ভাষায় প্রকাশ করছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশেও পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে এসব কেন দিয়েছ? অমন আর দিও না, বলে পকেট থেকে একটা আধুলি বের করে তাকে দিতে গেলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে পুরল। বাড়িতে ফিরে এসে দেখি সেই আধুলি নিয়েই 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনার সঙ্গে মিনিকে জিজ্ঞেস করছে, তুই এই আধুলি কোথায় পেলি? মিনি বলছে, কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি কান্নার উপক্রম করে বলল, আমি চাইনি, সে আপনি দিল। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সঙ্গে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রত্যেক দিন এসেই পেস্তাবাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটাই অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখা মাত্রই আমার মেয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভেতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে দিয়ে হাসতে হাসতে বলে, হাতি খোকি, হাতি। অর্থাৎ তার ঝুলির ভেতরে সে একটা হস্তি রেখে দিয়েছে। এইটাই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখে আমার বেশ সুন্দরই লাগত। এদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। বাঙালির ঘরের মেয়ে আজকাল শ্বশুরবাড়ি শব্দটার সঙ্গে তার পরিচয় রয়েছে, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তুলিনি। এই জন্যই রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারল না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার পক্ষে স্বভাব বিরুদ্ধ। সে উল্টে জিজ্ঞাসা করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড একটা ঘুষি চালিয়ে বলল, আমি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হেসে উঠল। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ই রাজারা দিগ্বিজয়ের জন্য বের হতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়াতো। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে ওঠে। তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনই প্রকৃতির যে আমার কোনটুকু ছেড়ে একবার বাইরে বেরোতে পারলে
মাথায় বজ্রাঘাত হতো। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করেই আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। দুধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উটের শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেউ বা উটে, কেউ বা পায়ে হেঁটেই চলেছে। কারো হাতে বর্ষা, কারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করত এবং এই ছবি আমার চোখের সামনে দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িতে লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীতে যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুয়োপোকা আরশোলার এইসবের পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে কতগুলি প্রশ্ন করতেন। এই কাবুলিওয়ালার রোজ রোজ আসা আমার ভালো ঠেকছে না গো। কখন কার বাচ্চা চুরি করে নিয়ে যায়। কাবুল দেশে শুনেছি দাস ব্যবসা চালু আছে। একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে আমাদের মিনিকে চুরি করে নিয়ে যাওয়া একেবারেই কি অসম্ভব? এবং শেষে আমাকে মানাতে হলো ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়, এজন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্যই সে বড় ব্যস্ত হয়ে থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় দুজনের মধ্যেই যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যের সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলেঢালা জামা পায়জামা পরা কাবুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসছে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেবার আগে আজ 2-3 দিন হতে শীত খুব কনকন হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানালা ভেদ করে সকালের রৌদ্র টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলাবন্ধ জড়ানো, প্রাতঃভ্রমণ শেষ করে প্রায় সকলে ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গণ্ডগোল শোনা গেল। চেয়ে দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার পেছনে কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করালাম। জিজ্ঞাসা করলাম, ওহে, ব্যাপারটা কি? তার কাছে রহমতের কথা শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধার করেছিল এবং মিথ্যা কথা বলে সেই দেনা সে অস্বীকার করে, এবং তা নিয়েই বচসা করতে রহমতকে তাকে ছুরি বসাতে হয়। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রকম অশ্রাব্য গালি দিচ্ছে। আমি ওকে ছাড়বো না বাবু, ও আমার টাকা উধারে নিয়ে আমাকে মিথ্যা কথা বলছে যে টাকা ধার দেয়নি। আমি যাওয়ার পর ও বলছে যে আমাকে চেনে না। এটা কি করে হয় বাবু? আমি ওকে মেরেই ফেলবো আমি। কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে
কৌতুকের হাস্যে আনন্দিত হয়ে উঠল। তার স্কন্ধে আর ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অত্যন্ত আলোচনা আজ আর হলো না। মিনি একেবারেই তাকে জিজ্ঞেস করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বলল, সেখানেই যাচ্ছি খোকি, সেখানেই যাচ্ছি। দেখলো উত্তরটা মিনির হাস্যজনক হলো না, তখন হাত দেখিয়ে বলল, দেখো খোকি, শ্বশুরাকে মারতাম, কিন্তু কি করব বলো, হাত যে বাঁধা আমার। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার ভুলেই গিয়েছিলাম। আমরা যখন মনের আনন্দে প্রতিদিনের কাজের মধ্যে দিনের পর দিন ঘরে কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাগারের মধ্যে কেমন করে বর্ষযাপন করছে তা আমাদের মনে উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ অত্যন্ত লজ্জাজনক, তা তার বাপকেও স্বীকার করতে হয়। সে স্বাচ্ছন্দ্যে তার পুরনো বন্ধুর কথা ভুলে গেল। প্রথমে তার যে নবীন বয়সের বন্ধু, যার সঙ্গে তার বন্ধুত্ব স্থাপন হয়েছিল, পরে তার বয়স যত বেড়ে উঠল, তার সখার পরিবর্তে একটা নতুন সখী জুটতে লাগলো। এমনকি এখন তার বাবার লেখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়ই করেছি। কত বছর কেটে গেল জানি না, আরও একটি শরৎকাল এসেছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে। পূজার ছুটির মধ্যে তার বিবাহ হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ীও পিতৃভবন অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। আজকের সকালটি অতি সুন্দর হয়ে উঠেছে। বর্ষার পরে শরতের এই নতুন রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। এমনকি কলকাতার গলির ভেতরকার অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর ওপর যে রৌদ্রের আভা পড়েছে, তাও এক অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হতে না হতেই সানাইও বেজেছে। সে বাঁশি যেন আমার বুকের পরের মধ্যে, হাড়ের মধ্যে কেঁদে কেঁদে বেজে উঠছে। করুণ ভৈরবী রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করে দিয়েছে। আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা। উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হয়েছে। বাড়ির ঘরে ঘরে বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুংঠাং শব্দও আসছে। হাঁকডাকের সীমা নেই। আমি আমার লেখবার ঘরে বসে হিসাব দেখছি, এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। সেলাম বাবু। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না। তার সেই ঝুলি নেই, তার সেই লম্বা চুল নেই, তার শরীরে আগের মতো তেজ নেই। অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম। বললাম, কিরে রহমত, কবে আসলি? সে বলল, কাল সন্ধ্যাবেলা জেল থেকে খালাস পেয়েছি বাবু। কথাটা শুনে কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখিনি আমি। একে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছে করতে লাগলো আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে যেন চলে গেলেই ভালো হয়। আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্তও আছি, তুমি আজ যাও রহমত। কথা শুনে সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো ঠিকই, অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, বাবু, খুকিকে একবার দেখতে পাইব না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই পূর্বের মতোই কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে। তাদের সেই অত্যন্ত কৌতুকেপূর্ণ পুরনো হাস্য আলাপ কোনো রূপ যেন বাধা পাবে না। এমনকি তাদের আগের বন্ধুত্বের স্মরণ করেও সে এক বাক্স আঙুর আর কাগজের মোড়কে কিছু কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশী বন্ধুর কাছ থেকে
চেয়ে চিনতে সংগ্রহ করে এনেছে। তা সে নিজের ঝুলিতে আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে রহমত, আজ আর কারোর সঙ্গে দেখা করতে পারবে না। সে যেন কিছুটা রাগ করলো, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেল। তারপরে বাবু সেলাম বলে বাইরের দিকে রওনা হলো। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো। মনে করি তাকে ফিরিয়ে ডাকি, এমন সময় দেখি সে নিজেই ফিরে এসেছে। কাছে এসে বলল, বাবু এই আঙুর আর কিছু কিশমিশ বাদাম খোকের জন্য আনিয়াছিলাম, তাকে দিবেন? আমি সেগুলি নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে বলল, আপনার বহুত দয়া বাবু, আমার চিরকাল স্মরণ থাকবে। আমাকে পয়সা দিবেন না বাবু। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তার মুখখানি মনে করেই তোমার খুকির জন্য কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সওদা করতে আসিনি বাবু, সওদা করতে আসিনি। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভেতর থেকে হাত চালিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বের করলো। বহু সযত্নে ভাঁজ খুলে সে তার দু হাতের ওপর থেকে আমার টেবিলের ওপর সেই কাগজ মেলে ধরল। দেখলাম কাগজের ওপর একটা ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়। হাতে খানিকটা ভূষা কালি মাখিয়ে কাগজের ওপর তার চিহ্ন ধরে রেখেছে। তার মেয়ের এই স্মরণ চিহ্নটুকুই বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হাতের স্পর্শখানি তার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করে রাখে। দেখে আমার চোখ ছলছল করে আসলো। তখন সে যে একজন কাবুলি মেওয়ালা এবং আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমার মিনিকেই স্মরণ করিয়ে দিল। আমি তখনই তাকে অন্তঃপুরে ডাক পাঠালাম। অন্তঃপুরে অনেকে আপত্তি উঠেছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিনি। আমায় ডেকেছিলে বাবা? রাঙা চেলি পড়া, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের পুরনো আলাপ জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কাবুলিওয়ালার সঙ্গে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেদিনের কথা মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হয়ে উঠেছে। তার সঙ্গেও আবার নতুন আলাপ করতে হবে। তাকে ঠিক আগের মতো তেমনটি আর পাবে না রহমত। এই 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রোদের আলোর মধ্যেই সানাই বাজতে লাগলো। রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগলো। আমি একটা নোট নিয়ে তাকে দিলাম। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখেই আমার মিনির কল্যাণ হবে। এই টাকাটা দান করে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ আমি ছেটে দিলাম। যেমন মনে করেছিলাম তেমন করেই ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না।
গড়ের বাদ্যও হাসল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করল, কিন্তু মঙ্গলালোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। শুনছিলেন কবিগুরুর কালজয়ী রচনা কাবুলিওয়ালা। গল্প পাঠে এবং কাবুলিওয়ালার ভূমিকায় আমি বিজয়, মিনির ভূমিকায় সৃজিতা, বড় বয়সের মিনির ভূমিকায় পপি এবং মিনির মায়ের ভূমিকায় তিথি। পোস্টার ডিজাইন চারুলিপি, মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন, এবং সমগ্র এডিটিংয়ে রয়েছে ঝরাপাতা টিম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন ঝরাপাতা। সকলকে অনেক অনেক ধন্যবাদ।